দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তেই অতিচারী ভূমিকায় চলে আসবে। 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সেই সময় থেকে কিন্তু অতিচারী ভূমিকায় আসবে। আর এর প্রভাব 2033 সাল, দীর্ঘদিন প্রায় 8 বছর পর্যন্ত এর প্রভাব থাকবে। তো অতিচারী যখন কোনো একটা গ্রহ হয়, তো তার যে একটা সময়সীমা থাকে একটা রাশিতে, যে এতদিন পর্যন্ত একটি রাশিতে থাকবে, তো সেই সময়সীমাটা খুব তাড়াতাড়ি পার করে ফেলে, যার প্রভাব কিন্তু আমাদের মানব সমাজে পড়ে এবং যে সমস্ত কারকত্ব রাখে সেই সমস্ত কারকত্বকে বিশেষভাবে প্রভাবিত করে। আর সমস্যা হয় তখন যখন তাড়াতাড়ি কোনো কাজ হয়, তার মধ্যে তো সমস্যা থেকে যায়। তো দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসা মানে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কিসের কারক? জ্ঞানের কারক, বিদ্যার কারক। তো এইখানটাতে এটা এরকমভাবে বোঝা যেতে পারে যে একটা নির্মাণ কাজ 1 বছর ধরে কমপ্লিট হবে, সেই কাজটা 6 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেল। তো দ্রুত গতিতে কাজটা কমপ্লিট হওয়ার পর ওই নির্মাণ কার্যে কোথাও একটা ত্রুটি দেখা দিল, তো সেই ত্রুটিটাকে ঠিক করার জন্য আবার পুনরায় কাজটা করা হচ্ছে, কিংবা সেই ত্রুটি জায়গাটাকে ঠিক করা হচ্ছে। তো এই রকম ভূমিকাতেই দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবে, যে বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে 15ই মে 2025 এবং এই মিথুন রাশিতে আবার 18ই অক্টোবর পর্যন্ত থাকবে। তারপরে আবার কর্কট রাশিতে তার উচ্চ ঘরে অবস্থান করবে খুব অল্প সময়ের জন্য, 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। তারপর আবার বকরি অবস্থায় পুনরায় ফিরে আসবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে আবার 2026 সালের জুন মাসের 6 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে আবার কর্কট রাশিতে যাবে। তো এই তো হচ্ছে দেবগুরু বৃহস্পতির অতিচারী ভূমিকা। তো দেবগুরু বৃহস্পতি অতিচারী হচ্ছে, এর প্রভাব কন্যা রাশির উপর কী পড়বে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। কোন দিক থেকে বিশেষ লাভবান হবে, কোন দিক থেকে সাবধান। কন্যা রাশিতে দেবগুরু বৃহস্পতি রাশির উপরই অবস্থান করছে, রাশির উপর অবস্থান করছে, কর্মের ঘরে অবস্থান করছে। তো এখানটাতে কেন্দ্রাধিপতির দোষও হচ্ছে, কিন্তু সেটা সম হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা পরবর্তী সময়ে কোনো দিন আলোচনা করব। তা আজকে যে বিষয়টা তুলে ধরব, যে দেবগুরু বৃহস্পতি 15ই মে অবস্থান করবে এই মিথুন রাশিতে এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র। আজকের মেন ফোকাসটা থাকবে এই মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি কী ফল দিতে যাচ্ছে এই কন্যা রাশিকে, কোন দিক থেকে বিশেষ লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে, এবং তার সাথে বলবো 10টি এমন উপাচার, যে উপাচার করলে কন্যা রাশি যাদের জন্মকুষ্ঠিতে গুরুর অবস্থান খারাপ রয়েছে কিংবা ভালো রয়েছে, উভয় করতে পারেন, এটাতে কোনো সাইড ইফেক্ট নাই। আর তার সাথে বলবো যারা বহুদিন ধরে মানে আমাদের অনুষ্ঠান দেখছেন, সমস্ত দর্শককেই আমি নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই ইউটিউবের ভিড়ে দেখা হলো আমার চ্যানেলটাই আপনাদের কাছ থেকে হারিয়ে গেল, হয়তো কৌতূহলবশত ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে। তো এখানটাতে তো মূলত আমি তো নক্ষত্র নিয়েই সবসময় আলোচনা করি। তো এমন একটা মুভমেন্ট আসলো, এমন একটা সময় আসলো যে যেটা খুঁজে বেড়াচ্ছেন হয়তো আমার চ্যানেলেই পেয়ে যাবেন, যার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি প্রয়োজন মনে করেন, যারা জ্যোতিষী প্রেমী, জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুব গুরুত্ব দেন, ভালোবাসেন, অবশ্যই করবেন। হয়তো এমন সময় কোনো একটা জিনিস, কোনো একটা নক্ষত্র সম্পর্কে জানতে চাচ্ছেন, যেটা হয়তো আমার চ্যানেল মাধ্যমে কিছুটা হলেও জানতে পারলেন। তো যাই হোক, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো 15ই মে মিথুন রাশিতে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে, এবং বিগত দিনে যে পরিবর্তনগুলো হলো এই কন্যা রাশির ক্ষেত্রে, রাশির উপরই শনিদেবের অবস্থান, শনিদেব নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে, এবং 18 তারিখে আবার রাহু কেতুর বড় একটা পরিবর্তন রয়েছে। রাহু আর কেতু তো রাশির উপর অবস্থান করছে, কেতু সরে চলে আসবে দ্বাদশ ঘরে, তার সাথে রাহু চলে আসবে ষষ্ঠ ঘরে। তো সেই সম্পর্কেও বলবো। তো আজকে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন, দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রে 2টি ঘরের অধিপতি, চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছিল। এবার ভাগ্যের ঘর থেকে বেরিয়ে কর্মের ঘরে অবস্থান করবে। এই অবস্থানটাও যথেষ্ট ভালো, কিন্তু কেন্দ্রাধিপতি একটা দোষ থাকছে। তো
তো যাই হোক, সেই দোষটা পরবর্তী সময়ে বিশেষভাবে তুলে ধরবো। ওরকম অতটা ইফেক্টেড হবে না, সম হয়ে যায়, কেন্দ্রাধিপতি দোষ সম্ভাবস্ত হয়ে যায়। তো সেটা পরবর্তী সময়ে একসময় আলোচনা করব। তো দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন এবং শনির পরিবর্তন অনেক কিছু কিন্তু এই কন্যা রাশিকে বুঝাচ্ছে। কন্যা রাশিকে এই সময় ওই হুটহাট করে ডিসিশন নিয়ে কাজকর্ম করলে হবে না, প্রত্যেকটি পদক্ষেপ বুঝে সুঝেই করতে হবে, না তো কিন্তু বিফলতা হয়ে যাবে, বিফলতার মুখ দেখবে। দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন, এই পরিবর্তন অনেক ভালো পরিবর্তন হতে যাচ্ছে, সেগুলোকে বুঝতে হবে। এই যে নক্ষত্রের উপর মৃগশিরা নক্ষত্রে কি গুণ কি ফল দিতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সেটা এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে তো বিগত দিনে আলোচনা করেছিলাম। তো এগুলো কিন্তু বোঝা লাগবে এই কন্যা রাশিকে, তাহলে অনেক উঁচুতে, অনেক উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে এই কন্যা রাশি। কারণ রাশির উপর শনির দৃষ্টি থাকছে, শনি মীন রাশিতে অবস্থান করছে, কিন্তু শনির দৃষ্টি রাশির উপরে থাকছে, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই শনি। কাজকর্ম কিন্তু একটা স্থিরতা যেরকম থাকবে, সেরকম একটা ধৈর্যের ব্যাপার থাকবে, সেরকম একটা অনুশাসনের ব্যাপার থাকবে। সেরকম শনি হচ্ছে কি সেবার কারক, যথেষ্ট সেবা মনোভাব নিয়ে আসতে হবে জীবনে। এবং শনি হচ্ছে অনুশাসনের কারক, অনুশাসন নিয়ে কাজ করতে হবে, আলস্য ছেড়ে দিতে হবে। এগুলো তো শনি থেকে বুঝাচ্ছে। আর দেবগুরু যে নক্ষত্র অবস্থান করছে, মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে চিহ্নটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি হরিণের মাথা, তার উপরে দুটি শিং, একটা হরিণের সম্পূর্ণ বৈশিষ্ট্য এই নক্ষত্রের মধ্যে তুলে ধরেছে আমাদের জ্যোতিষশাস্ত্র। যে একটা হরিণ বনের যেরকম সৌন্দর্য শোভা পায়, তাহলে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছে, তাহলে কর্মক্ষেত্রে একটা প্রতিভা উঠে আসবে এই সময়কালে এই কন্যা রাশির ক্ষেত্রে, যেটা যথেষ্ট কাজে লাগবে। নিজের গুণ উঠে আসবে, যে অমুক ব্যক্তি অমুক গুণের দ্বারা বিখ্যাত, অমুক ব্যক্তি অমুক কাজের জন্য বিখ্যাত, প্রতিভা জিনিস উঠে আসছে, অতএব চলো তার কাছে সেই কাজটাকে মানে সাকসেস করার জন্য। তো কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে এই কন্যা রাশি। এবং হরিণ থেকে উঠে আসে কি দুরন্ত গতিবেগ, মানে একটা গতিবেগ জিনিস উঠে আসছে, যেটার মানে কি বলবো আপনাকে, মানে কি বলবো এটাতে, যে ছুটে চলা, সামনের দিকে এগিয়ে চলা, এই জিনিসটা মুভমেন্টটা কিন্তু বুঝাচ্ছে যে কর্মক্ষেত্রে একটা সফলতা যথেষ্ট পেতে যাচ্ছে। যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিল, সেই কাজগুলো কিন্তু এই সময় গতি যথেষ্ট লাভ করবে। এবং দেবগুরু বৃহস্পতি এই যে চতুর্থ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি ওই কর্মের ঘরে অবস্থান করছে, এই কর্মের ঘরে অবস্থান, এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে অর্থ ত্রিকোণ। যে ত্রিকোণটাতে অবস্থান করছে সেটা হচ্ছে অর্থ ত্রিকোণ ঘর। এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি সেই ত্রিকোণেই পড়ছে, শুধু সপ্তম দৃষ্টিটা বাদ দিয়ে। পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘরে, ধনসম্পত্তির ঘরে, আত্মীয় স্বজন, খাবার দাবারের ঘরে। এবং সপ্তম দৃষ্টিটা পড়ছে চতুর্থ ঘরে, যেটাতে নিজের রাশি ধনু রাশিকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখছে। কর্মের ঘর থেকে নিজের সুখের ঘর, এই কন্যা রাশির ক্ষেত্রে সুখের ঘর চতুর্থ ঘর, যেটা হচ্ছে ধনু রাশি, অগ্নিতত্ত্ব রাশি। দেবগুরু বৃহস্পতি বায়ুতত্ত্বতে বসে দেখছে অগ্নিতত্ত্বকে। এবং দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি সেটা পড়ছে ষষ্ঠ ঘরে, এটাও তো একটা ত্রিকোণের মধ্যে পড়ছে, যেটা তুলে ধরলাম যে অর্থ ত্রিকোণের ঘর। কর্মের ঘরে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার নবম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, একটা কম্পিটিশন। আর এই যে হরিণের চরিত্র তুলে ধরলাম, যে একটা দুরন্ত গতিবেগ, অর্থাৎ কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে, কর্ম লাভ করবে। বহু এই কন্যা রাশির জাতক জাতিকারা যারা কর্মের পিছনে ছোটাছুটি করছিল, তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে হতে যাচ্ছে। এবং রোজগারের আয় ইনকাম, এই যে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির সপ্তম ঘরটা যেটা মীন রাশি পড়ছে, যেখানে শনি অবস্থান করছে, যেটা থেকে ব্যবসা বাণিজ্যের ঘর, পার্টনারশিপের ঘর, রোজগারের আয় ইনকাম দেখা হয়। তো এই যে রোজগারের আয় ইনকাম, যে একটা প্রতিনিয়ত কম্পিটিশন থাকে একে অপরকে নিজের কর্মক্ষেত্রে, সেই কম্পিটিশনে
যথেষ্ট এগিয়ে থাকবে, অর্থাৎ আয় ইনকাম এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে এই কন্যা রাশির। নক্ষত্রটা হচ্ছে কার নক্ষত্র? মঙ্গলের নক্ষত্র, যার অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রমা সোম, যে রস পান করে দেবতারা শক্তিশালী হয়, নিজের যৌবনকে ধরে রাখে অটুট অবস্থায়। তো এই মঙ্গলের নক্ষত্র, মঙ্গল হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি। তাহলে তৃতীয় ঘরটাকেও বিশেষভাবে প্রভাবিত করবে, যেহেতু মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে, এবং তার সাথে অষ্টম ঘরকেও প্রভাবিত করবে, তার সাথে আবার একাদশ ঘরটাকেও প্রভাবিত করবে, যেটা হচ্ছে চন্দ্রের ঘর, লাভের ঘর। লাভ জিনিসটাকে কিন্তু প্রভাবিত করবে এই সময়। তো দেবগুরু বৃহস্পতির এই যে মৃগশিরা নক্ষত্রে আর শনি যেহেতু সপ্তম ঘরে অবস্থান করছে, তাহলে কর্মক্ষেত্রে এটাও বোঝাচ্ছে এই কন্যা রাশিকে যে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে, কর্মক্ষেত্রে কোনো অফার পেয়ে যাবে, বড় দায়িত্ব পেয়ে যাবে, কিন্তু সেই কাজগুলো করতে হবে কাগজ কলমে, অর্থাৎ এই সময়কালে ডকুমেন্টেন্সি কাগজপত্র বিশেষভাবে মেনটেন হবে, এবং তার সাথে কোনো কাগজপত্রের চুক্তি হতে যাচ্ছে কর্মক্ষেত্রে, যে নতুন কর্ম লাভ হবে তার একটা চুক্তি হয়ে গেল, নতুন একটা ব্যবসার ডিল হচ্ছে তার একটা চুক্তি হয়ে গেল, এবং সেই চুক্তিটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে, যে 1 মাসের চুক্তি, 15 দিনের চুক্তি, পার্ট টাইম, এগুলো হবে না। এবং কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছেন যে কোনো ক্ষেত্রে, তাদের পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। এবং সেটা দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক, শিক্ষার কারক। তাহলে শিক্ষার দিক থেকে যারা কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজকর্ম কিন্তু পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে কন্যা রাশির ক্ষেত্রে। এছাড়া যারা সরকারি হোক বেসরকারি হোক যে কোনো কর্মে যুক্ত রয়েছেন, তাদের কাজ দীর্ঘস্থায়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে তার যে পঞ্চম দৃষ্টিটা পড়ছে দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে আত্মীয় স্বজনদের ঘর, তারপর হচ্ছে বাণীর ঘর, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার ঘর। তাহলে বাণী সংক্রান্ত কাজগুলো তো যথেষ্ট ভালো হবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কিসের কারক? ধর্মের কারক, শিক্ষার কারক, ঈশ্বরীয় শক্তির কারক, পরোপকারিতা, মায়া মমতা, আত্মবিশ্লেষণকারী, দার্শনিক চিন্তাধারা। তাহলে এই সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, চ্যাটার অ্যাকাউন্টেন্ট হোক, তারপরে ওকালতির কাজে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মিডিয়াতে কাজ করছেন, সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এবং তার সাথে যারা ঈশ্বরের নামধান করছেন, ঈশ্বরের কথা প্রচার করে বেড়াচ্ছেন, ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। এই মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা নক্ষত্রের মৃগ মানে হরিণের নাভিতেও কস্তুরী থাকে। তো যে গন্ধে কিন্তু হরিণও পাগল হয়ে যায় যে কোথা থেকে গন্ধ আসছে, ও কিন্তু খোঁজাখুঁজি করে। তো এই যে একটা খোঁজ জিনিস, এই যে একটা রিসার্চ জাতীয় জিনিস, এটাও কিন্তু উঠে আসছে। যারা গভীর জ্ঞান, গভীর বিদ্যা নিচ্ছেন কোনো বিষয়ের উপর গবেষণা করছেন, রিসার্চ করছেন, সেই দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। কারণ যে ত্রিকোণের যে নক্ষত্রের কথা বললাম, এই মঙ্গল হচ্ছে আবার অষ্টমপতি, অষ্টম ঘর থেকে গভীর জ্ঞান, রিসার্চ জাতীয় বিদ্যা, এই সমস্ত বুঝাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক, শিক্ষার কারক। তাহলে মঙ্গল আবার হচ্ছে রক্তেরও কারক। তাহলে রক্তজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা সার্জেন্ট হোক, ডাক্তার হোক, এই সমস্ত কাজেও বিশেষ উন্নতির যোগ রয়েছে। এবং মঙ্গল হচ্ছে কি ভূমিপুত্র, তাহলে ভূমির কানেকশনের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদেরও এই সময় বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, দৈনন্দিন খাবার, তারপরে হোটেল ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, তারপরে ক্যাটারিংয়ের কাজ, এছাড়া কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই কন্যা রাশির। এই সময়কালে মায়ের সুখেও যথেষ্ট বৃদ্ধি হবে এবং মায়ের শারীরিক অবস্থারও যথেষ্ট উন্নতি হবে। যাদের মা বাবারা অসুস্থ রয়েছেন, তাদের মা বাবারা ইমপ্রুভের দিকে যাবে। অর্থাৎ কর্মর ঘরে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে অতিচারী ভূমিকায়। এবং তার সাথে হরিণ, এই যে মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা, এই হরিণ কিন্তু অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারে। প্রকৃতি, ঈশ্বর তাকে কিন্তু সেই গুণটা দিয়েছে, অ্যাডভান্স কিছু উপলব্ধি করার, যে একটা সামনে বিপদ আসছে, সামনে একটা কিছু ভালো জিনিস ঘটতে যাচ্ছে, এটা কিন্তু বুঝতে পারে হরিণ।
দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, কর্মের ঘরে অবস্থান করছে, তাহলে সেই জ্ঞানটা কিন্তু এই সময় এই কন্যা রাশি পাবে, যে সামনে একটা কিছু ঘটতে যাচ্ছে, একটা কিছু ভালো জিনিস হোক বা খারাপ জিনিস হোক, যার জন্য প্রস্তুত থাকা আগে থেকে, এটাও কিন্তু বোঝা যাচ্ছে এই সময় দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে। এবং তার সাথে উঠে আসছে বিশ্বাসঘাতকতা, অর্থাৎ এই সময়কালে বিশেষভাবে সাবধানেও থাকতে হবে, যার জন্যই কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে বসে, আর এই যে নক্ষত্রে বসছে তার যে অধিপতি মঙ্গল, তৃতীয় ঘরের অধিপতি, কাগজপত্রের ঘর, ডকুমেন্টেন্সির ঘর, এটা কিন্তু বুঝাচ্ছে। কারণ হরিণ চট করে কাউকে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করলে একটা বিশ্বাসভঙ্গের জায়গা আসে। অতএব তোমাকে এই রাশিকে এটাই বুঝাচ্ছে যে তুমি যে কাজটা করবা সেটা কিন্তু কাগজপত্র মেনটেন করেই করতে হবে। সে তোমার যতই আপনজন হোক, সে তোমার বাড়ির লোক হোক কিংবা তোমার বাইরের লোক হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে কাগজপত্র মেনটেন করতে হবে যেখানটাতে প্রয়োজন রয়েছে। এ সময়কালে কারোর অথরাইজ জিনিস নেওয়া যাবে না, যে আমি তোমার দায়িত্ব নিলাম বা উনার দায়িত্ব নিলাম, দাদা ছেড়ে দেন, তারপরে কিন্তু ফেসে যাওয়া লাগবে। কারণ যার উপর বেশি ভরসা করা যাবে সেই সর্বশেষে এসে হাত তুলবে। তাহলে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থানে এই জ্ঞানটাও কিন্তু পাবে এই কন্যা রাশি, যে আগামী দিনে আমি ওই লোকটার সাথে কাজ করতে যাচ্ছি, সেখান থেকে বিশ্বাসঘাতকতা পাবো কি না, অথবা তার সাথে আমার সেই কাজটা সঠিক পথে চলবে কি না। তাহলে আগে ভাগেই চুক্তি করা উচিত। যে কোনো কাজ করতে গেলে এই চুক্তি জিনিসটা আগে করতে হবে। এবং যে নক্ষত্রে আবার শনি অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, এইখান থেকে এই জিনিসটাও বোঝাচ্ছে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব জীবনে করতে হবে। কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এটা হচ্ছে ম্যাথামেটিক্সের নক্ষত্র, অঙ্কের নক্ষত্র, হিসাবের নক্ষত্র। অতএব রাশির উপর দৃষ্টি পড়ছে আর কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান হচ্ছে। অতএব এই জায়গাটা সবসময় কিন্তু মেনে চলতেই হবে এই এই কন্যা রাশিকে, না তো কিন্তু বিফলের দিকে চলে যাবে। তো যাই হোক, মৃগশিরা নক্ষত্রে তো এরকম হলো। তারপরে তো আদ্রা নক্ষত্র আসবে জুন মাসের 4 তারিখ, তারপরে পুনর্বসু নক্ষত্র আসবে আগস্ট মাসের 13 তারিখ। এই করতে করতে তো অক্টোবরের 18 তারিখে যে কর্কট রাশিতে যে ঢুকে যাবে এই দেবগুরু বৃহস্পতি। তো এখানটাতে কর্কট রাশিতে তো বেশি দিন থাকবে না, ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত থাকবে, তারপর আবার ব্যাক হয়ে আসবে। তো দেবগুরু বৃহস্পতি যখন ওই অল্প সময়ের জন্য উচ্চ অবস্থায় অবস্থান করবে, তখনও কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে। কারণ উচ্চ ঘরে অবস্থান করবে, তাও আবার লাভের ঘরে, যেটুকু সময় থাকবে তাতেও যথেষ্ট ভালো রেজাল্ট পাবে। তবে সে সময় বিশেষ আলোচনা করব মাঝখানে দুটি নক্ষত্র আদ্রাকে নিয়ে এবং পুনর্বসু নক্ষত্রকে নিয়ে। আর তারপরে আবার 5ই ডিসেম্বর আবার বক্রি অবস্থায় ফিরে চলে আসবে মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে চলে আসবে। তো মিথুন রাশিতে চলে আসলো ব্যাক হয়ে। এর আগে তুলে ধরলাম যে অতিচারী গুরু, যেখানটাতে ত্রুটি থাকবে সেই ত্রুটি জায়গাটা ঠিক করার জন্য আবার আসবে ফিরে। তাহলে সেই সময়ও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। তবে যে নক্ষত্রের কথাগুলো তুলে ধরলাম, এগুলো হচ্ছে এই নক্ষত্রের প্রকৃতি এই দিক থেকে যথেষ্ট ভালো পাচ্ছে, ভালো লাভ করতে পারবে কন্যা রাশি। আর এই দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে কন্যা রাশিকে। গ্রহ যখন নিজের ঘরকে দেখে তার তো একটা আলাদা ফলই হয়। দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে কি, শুক্রদেব, এই দুটি গ্রহই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সবথেকে শুভ গ্রহ। আর এই দুটি গ্রহই কিন্তু আচার্যের ভূমিকা পালন করে। এবার দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে কর্মের ঘরে, নিজের উচ্চ ঘর, যেটা হচ্ছে নিজের মূল ত্রিকোণ ঘর, যেটা ধনু রাশি, যেটা হচ্ছে সুখের ঘর, সেই ঘরের উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে এর থেকে আর তো ভালো পজিশন দেবগুরু বৃহস্পতির আর হতে পারে না। কেন্দ্রাধিপতির দোষ হচ্ছে এটা ঠিক, সেই দোষেরও অতটা ইফেক্টেড হবে না যেহেতু সম হয়ে যাবে। তো এই যে একটা দৃষ্টি, এটা তো জ্যোতিষীয় সূত্র যে গ্রহ যখন নিজের ঘরকে দেখবে তার ঘরে সুফল দিতে বাধ্য। তো দেবগুরু বৃহস্পতি তো হচ্ছে শুভ গ্রহ, তাহলে তার দৃষ্টিতে তো শুভ ফলগুলোই পাবে। এবং দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি, এর যে মাঝখানের যে ঘরগুলো, ষষ্ঠ ঘর, তারপরে হয়ে গেল যেটা অষ্টম ঘর, তো এই ঘরগুলো তো শুভ কর্তকী যোগের মধ্যে চলে আসলো। তাহলে একেবারে টানা দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর, ষষ্ঠ ঘর, একদম গোটা লাইনটাই শুভ হয়ে গেল দেবগুরু বৃহস্পতির দৃষ্টির দরুন। তাহলে সব দিক থেকেই তো ভালো একটা হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। তা আমি তো আলোচনা করে যাচ্ছি, দেখা গেল যে গুরুর সম্বন্ধে আলোচনা করছি সেই গুরুই দেবগুরু বৃহস্পতি
জন্মকুষ্ঠিতে খারাপ হয়ে পড়ে রয়েছে, শনি খারাপ হয়ে পড়ে রয়েছে, রাহু খারাপ হয়ে পড়ে রয়েছে, তাহলে তো সেই ফলগুলো কমে যাবে। যার জন্য কিন্তু জ্যোতিষীয় পরামর্শের অবশ্যই দরকার রয়েছে। যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ তারা অবশ্যই আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, তাহলে যথেষ্ট ভালো ফল লাভ করবে এই সময়। তো যাই হোক, যে 10টি উপাচার বিশেষভাবে আলোচনা করব সেটা এই রূপ, এটা অবশ্যই করবেন এবং তার সাথে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এতে যথেষ্ট ভালো ফল পাবেন। এটা তো করতেই হবে জীবনে। তো যেহেতু শনির দৃষ্টিও পড়ছে রাশির উপর, এটাকে তো অবশ্যই করতে হবে। এছাড়া গুরুর যে উপাচার সেটা হচ্ছে, প্রথম উপাচার হচ্ছে কেশরের তিলক অবশ্যই ব্যবহার করতে হবে, নিয়মিত যদি না করতে পারেন সপ্তাহে একদিন বৃহস্পতিবার অবশ্যই করবেন। দ্বিতীয় হচ্ছে শুক্লপক্ষের বৃহস্পতিবার অবশ্যই সোনার চেন ব্যবহার করবেন বা সোনা বস্তু সাথে রাখবেন, তাতে দেবগুরু বৃহস্পতি ভালো প্রভাব দেয়। তৃতীয় হচ্ছে যে কোনো মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে এগিয়ে যাবেন, তাতেও গুরু যথেষ্ট ভালো ফল দেয়। চতুর্থ হচ্ছে যারা গুরু দীক্ষা নিয়েছেন বা গুরুর দীক্ষা নেবেন বা নেননি তারা অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকবেন, গুরু মন্ত্র জপ করবেন, গুরুর কাছ থেকে যে মন্ত্রটা পাওয়া সেই মন্ত্র অবশ্যই জপ করবেন। তারপর হচ্ছে যে মন্দিরে ভোগ রান্না হয় সেই মন্দিরে মিষ্টি কুমড়োর মতন খাবারের বস্তু দান করবেন, যদি না হয় ছোলার ডাল অবশ্যই দিবেন। যে মন্দিরে ব্রাহ্মণ পূজারী দ্বারা পূজা হয় সেই মন্দিরে সেই পূজারীর আশীর্বাদ নেবেন, ব্রাহ্মণ পূজারীর, এবং প্রয়োজনে উনাকে পশমের আসন দান করবেন, যে আসনটাতে বসে পূজা করবে। আসনটা হচ্ছে কি কেতুর চিহ্ন, এবং সেটা যদি দোরাঙা হয়, যেমন আসন পশমের যেরকম হয় না ছ্যাঁকড়া ব্যাকড়া, যে কালো সাদা এরকম যে পশমের থাকে সেই দোরঙা, এগুলো দিলে যথেষ্ট ভালো। তারপর হচ্ছে যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণের পূজা করবেন, এটা তো সবার প্রথম রাখবো। বাড়িতে পূর্ণিমা তিথিতে গুরুকে যথেষ্ট বলবান, গুরু যথেষ্ট ভালো ফল দেয়। এই লক্ষ্মীনারায়ণ পূজা যেটা হচ্ছে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ বা লক্ষ্মীনারায়ণ পূজা দিবেন, এতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। হলুদের গিট বেশি করে ব্যবহার করবেন, পূজাস্থলে ঈশান কোণে রাখবেন, যথেষ্ট ভালো ফল। তাছাড়া প্রতি বৃহস্পতিবার করে স্নানের জলে 1 চুটকি হলুদ মিশিয়ে স্নান করবেন। এবং তার সাথে বলবো, গুরু হচ্ছে কি শিক্ষার কারক, যারা অর্থের অভাবে বইপত্র কিনতে পারে না তাদেরকে শিক্ষা সামগ্রী দিয়েও সাহায্য করবেন, যথেষ্ট ভালো ফল পাবে। গুরুর যে নবম দৃষ্টিটা ষষ্ঠ ঘরে পড়ছে, ষষ্ঠ ঘরটা কি রোগ রিপু ঋণ, যারা অসুখ বিসুখে ভুগছেন তারা কিন্তু বিশেষভাবে ইমপ্রুভ পাবে, তাদের ইমপ্রুভ হবে এই সময়কালে। যারা ঋণের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা জমি জমার উপর ঋণ বা হাউস বিল্ডিং ঋণের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। শত্রুরাও পিছনে সরবে, নিজের জ্ঞানের দ্বারা বুদ্ধির দ্বারা শত্রুরা অনেক পিছনে সরে যাবে গুরুর এই অবস্থানে। এবং রাহু কেতুর পরিবর্তন হবে, রাহুর উপর দৃষ্টি থাকবে। কর্কট রাশিতে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন শনির উপর দৃষ্টি চলে আসবে, মানে একটা বিভৎস সময়, খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। তো যাই হোক দর্শক বন্ধুরা, অনেক কথা আলোচনা করলাম, একটাই কথা বলবো, যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে নক্ষত্র নিয়েই বিশেষভাবে আলোচনা করা হয়, যারা করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব, কারণ বহু জ্যোতিষী আমার থেকেও ভালো ভালো বক্তা রয়েছে, হয়তো তাদের কাছে আমার চ্যানেল ক্ষুদ্র চ্যানেল, কিন্তু হয়তো এমন কিছু একটা আপনারা খুঁজবেন কোনো সময় যে ওই ভাইয়ের চ্যানেলে এই নক্ষত্র নিয়ে হয়তো পেতে পারি, হয়তো সে সময় এই চ্যানেলটি আপনাদের কাজে লাগতেও পারে। যার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করব, অবশ্যই করবেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।